ক্লাসটা লাইভ চলছে, আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন, বুঝছেন? আমরা আজকে যে ক্লাসটাতে এসেছি এই ক্লাসটার নাম ওরিয়েন্টেশন ক্লাস, বুঝছেন? এরপরে হয়তো আমাদের আরও একটা ক্লাস হবে যেখানে স্যার কোনো তার সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, আমরা একটু ভ্যারাইটিস বিষয় নিয়ে আলোচনা করব। জি আসুন। ওখানেই বসেন, এখানে বসেন। হ্যাঁ আচ্ছা, দেখুন আমরা যারা উপস্থিত হয়েছি তাদের প্রত্যেকের দরকার চাকরি, তাই তো? চাকরি পাওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। চাকরি পাওয়ার জন্য কতগুলো বিষয় আপনাকে একটু নজরে রাখতে হবে, তা না হয় এলোপাথারি পড়বেন, পড়ে খুব বেশি আগাতে পারবেন না। একটা সময় দেখা যাবে 30-32 বা 28-29, 30-এর কাছাকাছি চলে গেছে, আমরা চাকরি ম্যানেজ করতে পারছি না। ঠিক এরকম একটা অবস্থা কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ বা বড় ভাই যারা আছে, বড় আপু যারা আছে তাদের দিকে তাকালেই দেখতে পাই, বুঝছেন? চাকরি পাওয়ার জন্য কতগুলো, খাতা কলম বের করেন, চাকরি পাওয়ার জন্য কতগুলো ব্যাপারে আমরা খুব বেশি নজরদারি করব। তার মধ্যে 4টা স্টেপ আমরা আজকে একটু দেখাবো, এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। এই 4টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষকদের শরণাপন্ন হবেন। লেখেন 1 নম্বর স্টেপ, একটু কষ্ট করে লেখেন, লিখতে হবে, কারণ এখান থেকে আপনি চাকরির প্রিপারেশান নিচ্ছেন, সুতরাং একটু লিখতে হবে। খাতা কলম নাই, লিখেন। তাহলে প্রথম যে স্টেপটা আমরা দিয়ে শুরু করলাম সেটা হলো বিষয় ভিত্তিক শিক্ষকদের শরণাপন্ন হবেন। এই কথাটার মানে কি বুঝেছেন আপনারা? বুঝেছেন? হ্যাঁ, কথা বলবেন, কথা বলবেন, কথা না বললে হবে না। কি বলুন তো, এটা কি, এর মানেটা কি, কে বলতে পারবেন? মানেটা হলো আমি আপনাদের বাংলা পড়াবো। আমি বাংলা পড়িই নাই, আমি পড়েছি ধরেন ইলেকট্রিক্যাল সাবজেক্টে, কিন্তু আপনাকে পড়াবো বাংলা। ব্যাপারটা বুঝছেন? আপনি যদি টাকা দিয়েই পড়বেন তাহলে আমি বাংলা পড়িই নাই, বাংলার ব্যাকগ্রাউন্ডই আমার নাই, আমার কাছে কেন আপনি বাংলা পড়বেন? আমি ইলেকট্রিক্যাল পড়ে কখনো বাংলার স্পেশালিস্ট হতে পারি না, এটা আদৌ সম্ভব না। যদি আপনাকে কেউ বলে যে এক সাবজেক্ট পড়ানোর জন্য ওই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্যাপারটা এমন নয়। এরকম অনেকেই বলে বা বলবে। আচ্ছা বলুন তো, আমি ইলেকট্রিক্যাল পড়ছি না, ইলেকট্রিক্যালে ডিপ্লোমাও করি নাই, বিএসসিও করি নাই, এমএসসিও করি নাই, আমি আপনাকে ইলেকট্রিক্যাল পড়াই, আমার সোর্সটা কি, আমার পড়ানোর সোর্সটা কি? 2-1টা ইউটিউবের লেকচারার, এদেরকে দেখে আমি ক্লাস কিছুটা আয়ত্ত করে নিয়েছি, কথাটা বুঝছেন? এরপরে 2-1টা গুটি কয়েক বই আমি কিনে এর উপরে একটা গবেষণা আমি চালিয়ে আমি ইলেকট্রিক্যাল টিচার হয়ে গেছি। কিন্তু যারা ইলেকট্রিক্যালের উপরে ওই ডুয়েটের এত বড় বড় স্যারগুলার কাছে পড়লো, তারা আমার চেয়ে বেশি জানে না আমি তার চেয়ে বেশি জানি? বলুন তো, তাদের সাথে আমার কম্পেয়ার করাটাই তো এক ধরনের অন্যায়, ঠিক না ঠিক? কারণ তারা এতগুলো নামি দামি টিচারের কাছে পড়াশোনা করে, এতগুলো নামি দামি বই, বিদেশি ইংরেজি রাইটারদের বইও তারা পড়াশোনা করেছে, পড়ে নাই কি? কিন্তু আমি পড়িই নাই জীবনে, আপনারা ইলেকট্রিক্যাল পড়াইতে শুরু করলাম। বলুন, এই ইলেকট্রিক্যালটা দিয়ে আপনার খুব বেশি উপকার হবে না। তাই আমি আপনাকে বলছি, টাকা দিয়েই যখন পড়বেন অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষকদের শরণাপন্ন হবেন। যেই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড আছে ওই সাবজেক্টের স্পেশালিস্ট আপনি কষ্ট করে তার কাছে পড়বেন ওই সাবজেক্টটা। যেমন
বিসিএস কনফিডেন্সের পরিচালক বেলাল আহমেদ রাজু তার একটা সেমিনার ক্লাসে বলছিল, আপনি কখনোই বিসিএস ক্যাডার হতে পারবেন না যখন আপনি একজন বাংলার শিক্ষকের কাছে ম্যাথের সাজেশান নেবেন। এই কথার মানেটা কি বুঝছেন? ওইটাই, ম্যাথের সাজেশানটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ম্যাথ ডিপার্টমেন্টের স্পেশালিস্টের কাছেই যেতে হবে, আর বাংলার জন্য আপনি যাবেন বাংলার স্পেশালিস্টের কাছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট ওয়ারি শিক্ষকদের শরণাপন্ন হব। 2 নাম্বার, বিষয়ভিত্তিক, আসুন বিষয়ভিত্তিক ভালো বই সংগ্রহে রাখব। বিষয়ভিত্তিক ভালো বই সংগ্রহে রাখবেন। জি আসুন, যেই বইয়ের মধ্যে সব আছে, একটু কষ্ট করে লেখেন, কাজে লাগবে। যে কোম্পানি আমার এখানে পাঠাইছে না, এটা এমনিতেই পাঠায় নাই। কথাটা কি বুঝলেন? আমি আপনাকে কিছু না কিছু দিতে পারবো, সেই আশাই কোম্পানি পাঠাইছে। তাই আপনি একেবারে উদাস হয়েন না, চলুন যাইতে থাকি সামনে। তাহলে আমরা বললাম যে বিষয়ভিত্তিক ভালো বই সংগ্রহে রাখবো বা সংগ্রহে রাখবেন। কোনো চটি বই কিনে পড়বেন না। চটি বই থেকে আপনি খুব ভালো প্রিপারেশান নিতে পারবেন না। ওই একটা পরীক্ষার আগে সাজেশান বই বেরিয়ে পড়ছে, এই সাজেশান খুব সময় দিয়ে পড়লেন, পড়ে দেখলেন আপনি সাজেশানে সবই পারেন, পরীক্ষার ফলে জাহেরা দেখলেন আপনার 70% কমন। 70%ই আপনি আনসার করছেন, 10% বলুন চাকরি হইছে না গেছে? কথাটা কি বুঝলেন? তাহলে চাকরি পাওয়ার জন্য আপনি অবশ্যই ভালো বই সংগ্রহে রাখবেন। চটি বই টাকা দিয়ে কিনবেন না, পড়বেন না, প্রয়োজন নাই। একটা সাবজেক্টের একটা ভালো বই সংগ্রহে রাখবেন, ওই বইটা আপনি ভালো করে পড়বেন। যেমন ধরেন আমি বাংলা পড়াইলে সন্ধি থেকে আপনার কোশ্চেন আসবে। এখন আপনি সন্ধির জন্য কোনো ভালো বই না কিনে, ভালো বই না পড়ে আপনি জব সলিউশন কিনে নিয়ে বসে আছেন। জব সলিউশনে দেখা যায় 10 নাম্বার পেজে সন্ধি থেকে একটা কোশ্চেন আইছে, এরপরে আরেকটা কোশ্চেন আইছে যায় 19 নাম্বার পেজে। এই দুইটা এমসিকিউ কোশ্চেনের আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা পড়লেন, বলুন আপনার সন্ধি পড়া হয়ে গেল। আরেকটা কোশ্চেন যায় পাবেন আপনি ধরেন 27 নাম্বার পেজে, এখানে যায় আরেকটা কোশ্চেনের আরেকটা শব্দের ব্যাখ্যা পড়লেন, এতে আপনার সন্ধির প্রিপারেশান হয়ে গেছে। এভাবে কেউ সময় নষ্ট করবেন না। সময় নষ্ট আগে প্রিপারেশান নেবেন। সন্ধি থেকে কোশ্চেন আসবে, এই টপিক্সটা আপনি ভালো করে পড়বেন, অবশ্যই ভালো কোনো গ্রামার বই থেকে, ভালো কোনো বাংলা শিক্ষকের কাছে গিয়ে। কথা বুঝলেন? এমনভাবে পড়ে নেবেন যেখান থেকেই সন্ধির কোশ্চেন আসুক আপনি আনসার করতে পারবেন, তখন আপনার সন্ধির একটা প্রিপারেশান হয়েছে। ব্যাপারটাকে বুঝলেন? এবং এই প্রিপারেশানটা আপনি কোনো প্রশ্ন ব্যাংক, কোনো জব সলিউশন, কোনো চটি বই, কোনো সাজেশানমূলক বই পড়ে এই প্রিপারেশান নিতে পারবেন না। তাই যারা চাকরির জন্য একেবারে প্রথম প্রিপারেশান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে টিচার সিলেক্ট করবেন, বই সিলেক্ট করবেন। কথাটা ক্লিয়ার? 3 নাম্বার, সময়ের সদ্ব্যবহার করবেন। সদ্ব্যবহার বুঝেন তো? সদ্ব্যবহার তাকে বলা হয় সদ্ব্যবহার। তাহলে সময়কে যথাযথ কাজে লাগানোর চেষ্টা করবেন। অযথাই ফোন টিপা থেকে বিরত থাকবেন। রাত্রির 3টার সময় ঘুমাবেন, সকাল 11টার সময় ঘুম থেকে উঠবেন, এগুলো বন্ধ করে দিতে হবে। যদি চাকরিটা আপনার একান্তই দরকার হয় তাহলে আপনি সময়কে একেবারে প্রপার ইউজ করবেন, সময়কে খুব সুন্দর ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করবেন। বলুন 3 নাম্বার স্টেপটা বুঝেছেন আপনারা? হ্যাঁ, কথা বলবেন, সমস্যা কি? কথা বললে সমস্যা কি? 4 নাম্বার স্টেপটা দেখবেন। 4 নাম্বার,
নিজেকে সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রাখবেন এবং এই প্রতিযোগিতার মাঠটা হবে মোটামুটি বড়, বিশাল। প্রতিযোগিতাটা যদি আপনার রুমমেটের সাথেই হয় তাহলে আপনি খুব বেশি আগাতে পারবেন না। কেন? কারণ রুমমেটেরও চাকরি হয়েছে না, আপনার হইতো না। তাহলে প্রতিযোগিতার মাঠটা আমাদের বড় মাঠ লাগবে। কথাটা কি বুঝলেন? আর এই বড় মাঠটা জন্য আপনাকে কষ্ট করে কোনো কোচিংয়ের সাথে সম্পৃক্ত হলে ভালো। এই যে এখন আমি যে কথাটা বলছি আপনারা এতে ধরে নেবেন যে স্যার এই যে শুরু হয়ে গেল কোচিং বিজনেস। না, এটা কোচিং বিজনেস না। এই সময়ে কোচিং আপনার কাছ থেকে যদি 8-10 হাজার টাকা নিয়ে থাকে, আপনি খেয়াল করে দেখুন এর বিনিময়ে আপনি 400+ ক্লাস পাবেন। এটা আসলে 8-10 হাজার টাকা বর্তমান সময়ের জন্য খুব বেশি কিছু না। আবার এতগুলো স্পেশালিস্ট স্যার আপনি এই টাকাটা খরচ করে কোচিং ব্যতীত অন্য কোথাও পাবেনও না। কথা বুঝলেন? তাই কোচিং আপনার কাছ থেকে কি নিল এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে কোচিং আপনাকে কি দিল বরং ওইটা নিয়ে একটু ভাববেন, বুঝছেন? তাহলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। আমি আপনাকে বললাম নিজেকে সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রাখবেন। এখন প্রতিযোগিতাটা আপনি কোথায় করতে পারবেন বলুন? ধরেন আমাদের প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানও যে কোনো একটা বড় নিয়োগ পরীক্ষার আগে তারা এখানে অনেকগুলো মডেল টেস্ট নিয়ে থাকে। এই মডেল টেস্ট পরীক্ষাটি যে আপনারা দিবেন, এখানে 1000, 1200 বা 1500 স্টুডেন্ট অংশগ্রহণ করে। এই 1500 স্টুডেন্ট থেকে বাছাই করে দেখা যায় 1, 2, 3 সিরিয়াল করে আমরা পুরস্কৃতও করে থাকি, সব প্রতিষ্ঠানই করে থাকে সম্ভবত। এই যে 1500 মানুষের সাথে আপনি কম্পিটিশন করার একটা সুযোগ পাইলেন, এখানে আপনি ভালো করলেন, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল না? যে আমরা এইবার বা আমি এইবার চাকরিটাতে মনে হয় টিকে যাব, কারণ এতগুলো স্টুডেন্টকে হারাইয়া আমি যেহেতু ফার্স্ট হয়ে গেছি বা পরীক্ষাগুলো দিলাম আমার কাছে খুব সহজই মনে হয়েছে, তাই আমার একটা চাকরির প্রিপারেশান হয়েছে। যদি একটা চাকরির ওয়েল প্রিপারেশান আপনার হয়ে যায়, এরপরে আপনি যত চাকরির পরীক্ষা দিবেন সব কয়টাতে টিকবেন। জীবনে কষ্ট করে একটা চাকরির পরীক্ষাতেই টিকছেন, তখন আপনার ভাইবাতে যাওয়ার আগে অবস্থাটা কি দাঁড়াইব জানেন? যদি এইবার চাকরিটা না পাই তাহলে এলাকাতে মুখ দেখাইবার পাবো না। যদি এইবার চাকরি না পাই তাহলে মৌসুমীর বিয়ে হয়ে যাব। মৌসুমী চিনেন তো? আচ্ছা, যদি এইবার চাকরিটা না পাই তাহলে ছোটো ভাইয়ের সামনে যেতে পারবো না। যদি এইবার চাকরিটা না পাই বাবা মাকেই কি জবাব দিব? এই যে একটা ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে, একটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তায় আপনাকে অনেকটা দূর পিছে ঠেলে দিবে। যদিও চাকরিটা না পাইলে আপনি সবই করবেন, একটাও কিন্তু বাদ দিবেন না, আত্মহত্যাও করবেন না। তার মানে পরীক্ষাটার ভাইবাতে যাওয়ার আগে আপনার এই ব্যাপারগুলো এমনভাবে গ্রাস করেছিল যে আপনি খুব স্বাভাবিক সহজ হয়েতে চিন্তাই করতে পারেননি। যা করেছেন সব দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাটা আপনার তখন হবে না যখন আপনার চাকরির একটা ওয়েল প্রিপারেশন থাকবে। 4টা-5টা চাকরির পরীক্ষায় আপনি একসাথে টিকে যাবেন। তখন আপনার ভাবমূর্তিটা এমন থাকবে যে এই পরীক্ষাতে যে এইটাতে ভাইবাতে যাইতেছি, এইটা চাকরি হইলেও তো করতাম না, চাকরি করবো এইটা, ঠিক না বে ঠিক? তাহলে প্রিপারেশনটাকে আমি বলবো এই পর্যন্ত নিয়ে যান। আর এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই 4টা স্টেপ আমার দৃষ্টিতে যথেষ্ট বলে আমি মনে করি। আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ এগুলা যৌক্তিক, তাহলে এগুলাকে অনুসরণ করবেন। আর যদি মনে করেন যে না অযৌক্তিক, তাহলে আপনি আপনার মতো করে অনুসরণ করবেন, কারণ আপনারা বড় হয়েছেন, আপনাদের বয়স হয়েছে, বোঝার যথেষ্ট পরিমাণ যোগ্যতা বা কোয়ালিটি এখন আপনাদের আছে। কথা কি বুঝলেন? তাহলে আপনারা যেভাবে পারেন ওইভাবে এগিয়ে যাবেন। আমার মনে হলো তাই আমি শেয়ার করলাম। এখানে চাকরির পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে কারো? চাকরির পরীক্ষা দিয়েছেন এর আগে 2-4টা এরকম কারো অভিজ্ঞতা আছে? থাকলে হাত তুলবেন। আচ্ছা, আছে। আর আমরা ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি একেবারে চাকরির জন্য নতুন। শোনেন, আপনারা এখন ডিসিশনহীনতায় ভুগবেন যে চাকরি করার জন্য কার কাছে পরামর্শ নেবেন, কোথায় যাবেন, কার কাছে পরামর্শ নিলে ভালো হবে, কোন বড় ভাইয়ের কাছে গেলে ভালো হবে, এগুলো একটু বুঝতে হবে আপনাকে। আপনি এমন কোনো বড় ভাইয়ের কাছে যাবেন না যে বড় ভাই কালকে চাকরি পাইছে অথবা গত 6 মাস আগে চাকরি পাইছে, এ আপনাকে হতাশ করে দিবে।
কারণ সে বলবে হ্যাঁ রাত দিন 24 ঘন্টা পড়ছে, হ্যাঁ এইটা করে নাই ওইটা করে নাই, মানুষ যখন ঘুমাইছে তখন হে পড়ছে, এইরকম ভঙ্গি ভাঙ্গা গপ্প দিয়ে আপনাকে একেবারে হতাশ করে দিবে। বাট আপনি তো এগুলো করেন না, কথাটা বুঝছেন? তাহলে চাকরির সম্পর্কে জানার জন্য আপনি তার কাছে যাবেন যার মোটামুটি 5-6 বছর বা তারও বেশি সময়ের চাকরি করার অভিজ্ঞতা আছে। আপনি প্রস্তুতি নেওয়ার জন্য তার কাছে যাবেন যার মোটামুটি 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে। এরা আপনাকে অবশ্যই একটা ওয়েল সিচুয়েশন তৈরি করে দিতে পারবে, এরা আপনাকে একটা সোজা রাস্তা দেখাতে পারবে। বুঝতে পেরেছেন? তাই যেন তেন জায়গার যাইয়া ধরেন আপনার এই বড় ভাই ওখান থেকে প্রিপারেশান নিলেন, এটা খুব বেশি ফলপ্রসূ হবে না আমার ধারণা। আপনি পড়তে পারেন, পড়ছেই তো অনেকে, আপনারাও পড়বেন, বাকিরাও পড়বে, আরও যারা আছে তারাও পড়বে। তবে আমার মনে হয় যে চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই যতগুলো স্টেপ আপনি অনুসরণ করবেন, এই প্রত্যেকটা স্টেপ আপনার একজন জব এক্সপার্টের পরামর্শ নিয়ে করা উচিত। জব এক্সপার্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বাংলা পড়াবো। কি পড়াবো? বাংলা। পড়াশোনাও করেছি বাংলা, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স মাস্টার্স করেছি তিতুমির কলেজ থেকে। আর আমি নাম অনেকে জানেন নিশ্চয়ই, না জানেন না? আমার নাম মোহাম্মদ রুকন বাদশাহ। রুকন বাদশাহ, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বাংলায় অনার্স মাস্টার্স। এটাই হলো মোটামুটি আমার পরিচয়, আর দেওয়ার মতো কিছু নাই। বাকিগুলো আপনারা ক্লাস করতে করতে এমনিতে জেনে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলা পড়াবো। বাংলা পড়াইতে যাই এখন যদি আমি আপনাদেরকে একটা কোশ্চেন ছুড়ে দেই যে বাংলার কোন টপিক্সটা আজকে আপনারা পড়তে চান? বাংলার 2টা পার্ট, একটা সাহিত্য একটা ব্যাকরণ। বলুন আগে আপনারা কোনটা পড়বেন, ব্যাকরণ নাকি সাহিত্য? ব্যাকরণ। ব্যাকরণ যদি আমরা পড়তে যাই তাহলে ব্যাকরণের কোন টপিক্সটা আমরা পড়ব? বলুন, আপনাদের মতামত নিচ্ছি। ভাই কোন টপিক্স পড়বো বলেন? ব্যাকরণের কোন টপিক্সটা আপনি পড়তে চান আজকে? একটা কিছু বলবেন তো। ব্যাকরণের কোনো টপিক্সই কি আপনি জানেন না? যেমন সন্ধি, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, এরকম অনেক টপিক্স আছে। বলুন কোনটা পড়বেন? সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। সমার্থক শব্দ হচ্ছে মুখস্থের বিষয়। সমার্থক শব্দ আসলে টিচারদের আলোচনা করার খুব কিছু আছে বলে আমার মনে হয় না। এরকম কয়েকটা পার্ট আছে: সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, এরপরে পারিভাষিক শব্দ, শব্দার্থ। এগুলো সাধারণত নিজেদেরকেই পড়তে হবে। হ্যাঁ জি, ধন্যবাদ। তাহলে এক ভাই বলছেন প্রত্যয় সম্পর্কে একটু আলোচনা করব আমরা আজকে। প্রত্যয়, আচ্ছা, তাহলে প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। আর বাকিরা বলেন, একটু মত প্রদর্শন করেন। ওই ভাই আপনি বলেন কি পড়াবো? উপসর্গ পড়াবো। ধন্যবাদ। উপসর্গ, আচ্ছা। ওই ভাই পেছনের ভাই সমাস। ধন্যবাদ। সমাস। এই দিক থেকে আরেকটা মত নেব, ভাষা। ধন্যবাদ। আচ্ছা, সামনের এই বেঞ্চ থেকে আরেকটা মত নিব আমরা। বলুন আপনারা এই সারির একজন বলুন কোন টপিক্সটা পড়াবো বা কোন টপিক্সটা পড়তে চান আপনারা? বলুন। আচ্ছা ম্যাডাম বলেন কোন টপিক্স পড়তে চান? হ্যাঁ, প্রত্যয়। যাই হোক, প্রত্যয়ের ব্যাপারে আরেকজন মত দিয়েছে। আচ্ছা, এবার আসুন, আমরা 4টা টপিক্স পাইলাম: প্রত্যয়, উপসর্গ, সমাস এবং ভাষা। এই 4টা টপিক্স আজকে আমরা পড়াইলে আপনারা খুশি, তাই তো? তাই না? প্রথমে আসছে প্রত্যয়, এরপরে উপসর্গ, তারপরে সমাস, তারপরে ভাষা। আমরা 4টা টপিক্সই পড়ানোর চেষ্টা করব, কি বলেন? যতক্ষণ আসি ততক্ষণ এই 4 টপিক্সই পড়াবো। ধরেন আমি যদি প্রত্যয় পড়াই তাহলে যারা সমাস পড়তে চাইছে এদের মন খারাপ না? যারা সমাস পড়তে চাইলো, আমি সমাস পড়াইলাম, বাকিরার মন খারাপ। তাহলে আমরা 4টা টপিক্সই পড়ানোর চেষ্টা করব, কি বলেন? আচ্ছা, এখন আসুন, আপনারা কি কেউ বলতে পারেন যে বাংলা ব্যাকরণ শুরু হয়েছে কোন টপিক্সটা দিয়ে? ভাষা দিয়ে। শিওর? হ্যাঁ, বাংলা ব্যাকরণ শুরু হয়েছে ভাষা দিয়ে। কেন? এটার কি কোনো ব্যাখ্যা আমরা জানি? ভাষা থেকে ব্যাকরণের সৃষ্টি করা হয়েছে। ভাষা থেকে ব্যাকরণের। তাই কোশ্চেন হতে পারে আপনার
ভাষার স্থান আগে নাকি ব্যাকরণের স্থান আগে? কষ্ট করে আপনাকে উত্তর দিতে হবে, ভাষার স্থান আগে। তাহলে ভাষা থেকে ব্যাকরণের সৃষ্টি করা হয়েছে, কথা বুঝলেন? এখন যদি আমরা ব্যাকরণ পড়তে চাই তাহলে ভাষা থেকে ন্যূনতম অভিজ্ঞতা আমাদের দরকার আছে। ভাষা সম্পর্কে যদি আমি কিছুই না জানি তাহলে ব্যাকরণ পড়তে পারবো? আচ্ছা, এখানে আরেকটু কথা বলি। ব্যাকরণের আরেকটা নাম আছে, ব্যাকরণের অন্য নাম কি? কেউ কি বলতে পারবেন ব্যাকরণের অন্য নাম কি? আমরা আসবো এখানে, আপনারা আবার মনে করেন না যে আমি অন্যদিকে ক্লাসকে প্রবাহ করছি। বলুন, ব্যাকরণের আরেক নাম কি? পারবেন কি কেউ? পারবেন না? একটু শুনেন তো, যুক্তি শুনেন। একটা রাষ্ট্রের সকল নিয়ম নীতি, রীতিনীতি, বিধিবিধান এগুলো লিপিবদ্ধ থাকে কোথায়? একটা বইয়ে। এই বইটার নাম কি? সংবিধান। এই সংবিধানটা কিসের সংবিধান? রাষ্ট্রের সংবিধান। তাহলে রাষ্ট্রের নিয়ম নীতি বা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি, বিধিবিধান যে বইটার মধ্যে লিপিবদ্ধ আছে ওই বইটাকে যদি আমরা রাষ্ট্রের সংবিধান বলতে পারি, তাহলে ভাষা সংক্রান্ত ভাষার সকল নিয়ম নীতি, রীতিনীতি, বিধিবিধান যে বইটার মধ্যে লিপিবদ্ধ আছে এই বইটাকে আমরা ভাষার সংবিধান বলতে পারি নাকি? পারি? আমি মতামত নিচ্ছি আপনাদের, কারণ আমি ভুল করলে আপনারাও দায়ী, বুঝলেন? তাহলে এটাকে আমরা ভাষার সংবিধান বলতে পারি? পারি, জোরে বলেন। জি। তাহলে ব্যাকরণের আরেক নাম কি? ভাষার সংবিধান। এখন ব্যাপারটা আপনার জন্য একটু সহজ হবে, যেহেতু ব্যাকরণ ভাষার সংবিধান আর আমি ভাষাই জানি না, ব্যাকরণ পড়াটা কি আমার উচিত? উচিত, বলুন। আচ্ছা, তাহলে আমাদের এখন পড়া উচিত কোনটা? ভাষা। এটাই আমাদের প্রথম ক্লাস হওয়া দরকার, বুঝতে পেরেছেন? যারা প্রত্যয়, উপসর্গ ও সমাস বলেছেন তাদের ব্যাপারে একটু ব্যাখ্যায় আসছি, আমি অবশ্যই দিব। এরা হতাশ হয়েন না যে স্যার আমারে জোর করে কয়া এরপরে পড়াইলো না। আসুন, তাহলে আমরা প্রথমে যে টপিকসটা পড়বো বা পড়া উচিত বা পড়া দরকার সেটা কি? ভাষা। ভাষা সম্পর্কিত আমরা ন্যূনতম জ্ঞান অর্জন করার পরে আমরা ব্যাকরণে প্রবেশ করব, বুঝলেন ঘটনা? আচ্ছা, এই ব্যাকরণের মৌলিক অংশ আছে চারটা। ব্যাকরণের মৌলিক অংশ কয়টা? চারটা। চারটার মধ্যে একটা হলো ধ্বনি বিষয়ক আলোচনা যেখানে হয় এটার নাম ধ্বনিতত্ত্ব। কি তত্ত্ব? আর শব্দ রিলেটেড আলোচনা যেখানে হয় এটার নাম শব্দতত্ত্ব। কি তত্ত্ব? আর বাক্য রিলেটেড আলোচনা যেখানে হয় এটার নাম বাক্যতত্ত্ব। এরপরে আছে বাক্য আমাদেরকে কি দেয়? অর্থ। অর্থ রিলেটেড আলোচনা যেখানে হয় সেটা হলো অর্থতত্ত্ব। তাহলে আমরা যদি ব্যাকরণটাকে মূলত জিরো থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে আমরা প্রথমেই পেয়ে যাই ধ্বনি। ধ্বনি কেন পড়বো আমরা? কারণ ধ্বনি দিয়ে আমরা শব্দ তৈরি করব। ব্যাপারটা কি বুঝলেন? আর শব্দ দিয়ে আমরা কি তৈরি করব? বাক্য। বাক্য আমাদেরকে কি দিবে? অর্থ দিবে। আর এটা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। এখন আপনি ধ্বনি পারেন না বা ধ্বনি আমরা পড়ছিও না, ধ্বনি আমরা পড়ছিও না, না পড়ে আমরা কি পড়বো? শব্দ। কথাটা কি বুঝছেন? আচ্ছা, এইটাকে যদি আমরা চারতলা একটা বিল্ডিং মনে করি, চারতলা বিল্ডিং, তাহলে এর প্রথম তলা কোনটা? ধ্বনি। দ্বিতীয় তলা কোনটা? শব্দ। তৃতীয়, চতুর্থ তলা কোনটা? এবার বলেন, চারতলা বিল্ডিংয়ে সাধারণত লিফট থাকে না। তাহলে আমরা চাইলেই লিফটে এই অর্থতত্ত্বে চলে যেতে পারছি না, বাক্যতত্ত্বেও যেতে পারছি না। আমাদেরকে এই সিঁড়িগুলো বেয়ে এখানে উঠতে হবে, এগুলো বেয়ে এখানে যেতে হবে, এগুলো বেয়ে এখানে যেতে হবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলবো এই প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়। যে ভাই বলেছেন প্রত্যয় পড়ার, প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয় আমরা কি জানি? প্রত্যয় হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের? আচ্ছা, এবার যদি আমরা ধ্বনি বা বর্ণ না চিনি তাহলে আমরা শব্দ গঠন করতে পারবো? ব্যাপারটা কি বুঝছেন? আমি আপনাকে পড়াচ্ছি না, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে ব্যাপারটা দেখাচ্ছি, আমিই পড়াবো এগুলো। আপনারা যখন এখানে ভর্তি হবেন এগুলো আমিই পড়াবো, কারণ বাংলা ক্লাস আমিই নিব। শুধু খালি একটু ধারাবাহিক নেওয়ার চেষ্টা করব। কথাটা কি বুঝলেন? আমি আজকে চাইলেই আপনারা শব্দতত্ত্বের পড়াইতে পারি, কিন্তু বিশ্বাস করেন আমাদের এই 1.5 ঘন্টার ক্লাসে আপনার কোনো উপকারই আসবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারি। কেন আসবে না সেটা আমি আপনাকে দেখাবো। আগে এই ব্যাখ্যাটা একটু দিয়ে নেই, এরপরে আসুন উপসর্গ। উপসর্গ ভাই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়।
কোশ্চেনও হতে পারে, উপসর্গ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হলো শব্দতত্ত্ব। তাহলে আমরা ধ্বনি না পড়ে শব্দতত্ত্বে যাওয়াটা কি উচিত হবে? বলুন আপনারা, উচিত হবে? আচ্ছা, এরপরে সমাস। এই সমাসও মূলত শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বলুন, সমাস পড়া উচিত? আরও যদি আপনাকে আরও একটা কথা বলি যে কেন সমাস পড়া উচিত না, সমাসের সংজ্ঞায় আপনি পাবেন, প্রত্যেকটা গ্রামারিয়ান তার গ্রামার বইয়ে সমাসের সংজ্ঞা দিয়েছেন। পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আচ্ছা বলুন তো, সমাসের সংজ্ঞার মধ্যে আমরা আরেকটা বিষয়ের উল্লেখ পেয়েছি, সেটা কি? পদ। সেটা কি? পদ। আচ্ছা এবার আপনারা বলুন, আমরা কি পদ প্রকরণ পড়েছি? পদ সম্পর্কে আমরা খুব ভালো ধারণা আমাদের আছে? আমরা কি পদ জানি? বলুন তো, জানি? তাহলে যদি না জানি তাহলে সমাস পড়াটা কি উচিত হবে আমাদের? যেহেতু এখানে পদেরই মিলন হবে আর পদ আমি জানি না, সমাস পড়ানোটা উচিত? আমি পড়াতে পারবো, আপনি পড়তেও পারবেন, পড়ানোর পরে হয়তোবা এইটুকুও বলবেন যে স্যার ভালোই পড়াইছে, কিন্তু অথবা খারাপ পড়াইছে, দুইটা মন্তব্যই আসতে পারে। তো আপনার কি লাভ হয়েছে একটু বলবেন আমাকে? আপনার বিন্দু মাত্রও লাভ হয়নি। কেন? কারণ আপনি এখনও ধ্বনি চিনেন না, বর্ণ চিনেন না, অক্ষর চিনেন না, বুঝতে পেরেছেন? বর্ণমালা চিনেন না, ধ্বনির পরিবর্তন চিনেন না, সন্ধি চিনেন না, এতগুলো ব্যাপারের কিছুই আমরা চিনি না, জানি না, আমরা পড়ে ফেলবো সমাস। বলুন, সমাস পড়াটা আদৌ যৌক্তিক হবে? আমি আপনাদের সাথে মশাওয়ারা করতেছি, তাবলিগ জামাতের ভাষায় এটাকে বলা হয় মশাওয়ারা, যার বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। আমি পরামর্শ করতেছি, বলুন সমাস পড়ানোটা কি উচিত? তাহলে ভাই আপনারা যারা এই যে প্রত্যয় উপসর্গ সমাস পড়তে চাইলেন, এগুলো আমি আজকে পড়াতে পারলাম না, দুঃখিত। এতে আপনি ভাবতে পারেন যে স্যার বোধহয় পারে না, তাও সমস্যা নাই, পারি, বুঝছেন? আজকে আমাদের পড়তে হবে একেবারে ব্যাকরণের শুরুর টপিকস কি, সেটা ভাষা। আচ্ছা, এর আগে আমরা এগুলা কেন পড়াইতে পারলাম না, যদি দু একটা নমুনা আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে অনেকগুলো ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন, লাইভ হচ্ছে। আমি আপনাকে অপমান করার জন্য এই কথা বলছি না, আপনি মনে মনে খুব রাগ করবেন না। বলুন তো, এখানে যারা উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার বাংলায় কে বানান করতে পারেন? বাংলায় পারবেন? দুই তিনজন হাত তুলেছেন, পারবেন, আর বাকিরা পারবেন না। আচ্ছা বলুন, এই যে ইঞ্জিনিয়ার বানানটাই আমরা জানি না, অথচ আমরা কোনো বাংলা টিচারের কাছে আইসা সমাস পড়ব, প্রত্যয় পড়ব, এইটা কি আসলে চিন্তা না দুশ্চিন্তা? বলুন তো, আপনার উচিত আগে একজন বাংলা টিচারের কাছে যাইয়া, স্যার আগে আমার ইঞ্জিনিয়ার বানানটা শিখাইয়া দেন, কারণ আমি ইঞ্জিনিয়ার বানানটা জানি না। ব্যাপারটা বুঝলেন? আমি আপনারা ছোট করে এই কথা বলছি না, এটাই আসলে উচিত। ভাইবা বোর্ডে গেলেন, ভালো পরীক্ষা দিলেন, রিটেন দিলেন ভালো, প্রিলি দিলেন ভালো, ভাইবা বোর্ডে গেলেন, আপনাকে একটা কোশ্চেনই করেছে ইঞ্জিনিয়ার বানান করো, পারলেন না, বলুন চাকরিটা হবে? চাকরিটা যে হবে এইটা চিন্তা করাও এক ধরনের পাপ, আমার মনে হয় পাপ বা অন্যায়, যে আমি ইঞ্জিনিয়ার বানানটা পাচ্ছি না, অথচ স্বপ্ন দেখতেছি যে আমার পিজিসিবিতে নাম আইব, আমি নিয়োগ পাবো, চাকরি পাবো। কি কোন আসবে? আসবে না। আচ্ছা, এখন আরও আমরা কত কিছু জানি না, না জেনে এগুলা পড়া যাবে না, না জেনে এগুলা পড়া যাবে না, এগুলো আগে জানতে হবে। আমাদের ছোট সময় যে আমাদেরকে পড়ানো হয়েছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, প্রাইমারি স্কুলে অথবা কিন্ডারগার্টেনে পড়ানো হয়েছে না? এখনও পড়ানো হচ্ছে, পড়াচ্ছে। স্বরবর্ণ কাকে বলে? বলো, স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তার নাম স্বরবর্ণ। বলুন, আমাদের স্যার বা ম্যাডামেরা এগুলো এখনও আমাদেরকে শেখাচ্ছে না শেখাচ্ছে না? শেখাচ্ছে। আচ্ছা বলেন, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বিচারক। এখন এটি আমি কোন বর্ণ লিখছি বলুন তো? স্বরবর্ণ। এখান থেকে একটা স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হচ্ছে? বর্ণের কখনো নিজে নিজে উচ্চারিত হওয়ার ক্ষমতা আছে? বর্ণের বাকযন্ত্র আছে? আমরা উচ্চারণ করি কি দিয়া? বাকযন্ত্র দিয়া।
এখন যে স্যার বা ম্যাডামেরা পড়াচ্ছে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তার নাম স্বরবর্ণ। বলুন এটা কি আদৌ পড়া? এখন এই কথাই আমাদেরকে পড়ানো হয় নাই কি? হয়েছে, হয়েছে না? এইগুলা আসলে পড়া না। তাই আমরা মোটামুটি যা পড়ে আসছি এগুলো সবই, প্রায় সবই এই যে এরকম পড়া। এই পড়াগুলো দিয়ে এখন আর চাকরি করা সম্ভব না। চাকরি করার জন্য আপনাকে একেবারে বেসিক এবং মৌলিক জানতে হবে। বেসিক এবং মৌলিক জানতে হবে। যদি না জানতে পারেন তাহলে এইগুলো দিয়ে আপনার পড়া হবে না। ব্যাপারটা ক্লিয়ার? এই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে। তাই যারা চাকরির প্রিপারেশান নিচ্ছেন, আপনার প্রিপারেশানটা কোথায় থেকে নেওয়া উচিত? জিরো লেভেল থেকে নাকি 40% পড়ে যায়? জিরো থেকে নেওয়া উচিত। ভাই আপনি জিরো লেভেল থেকে প্রিপারেশান নেবেন, এটাই আমি প্রত্যাশা করছি। আর জিরো লেভেল থেকে প্রিপারেশান নিতে আপনার 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বা তারও অধিক সময় লেগে যেতে পারে। এজন্য তো হতাশ হওয়া যাবে না। কারণ এতদিন তো আপনি পরীক্ষা দিয়েছিলেন একটা সার্টিফিকেট পাওয়ার আশায়, নির্ধারিত একটা মার্ক পাইলেই আপনি সার্টিফিকেটটা পেয়ে গেছেন। কিন্তু এখন কি এরকম যে আপনি নির্ধারিত একটা মার্ক পাইলেন আর চাকরি হয়ে যাবে? এইবার শতে শতে হাজার হাজার কম্পিটিটিভকে হারায়া তাকে পিছনে ফেলে সামনে যেতে হবে, তাহলেই কেবল আপনি চাকরি পাবেন। তাহলে আপনার প্রতিযোগিতার মাঠটা ছোট হওয়া জরুরি না বড় হওয়া জরুরি? আপনি বড় মাঠে গোল করতে যদি ব্যর্থ হন চাকরি পাবেন না ভাই। তাই বড় মাঠে খেলতে হবে। আর বড় মাঠে খেলার জন্যই আমরা 4 নম্বর স্টেপটা দিয়েছিলাম, অবশ্যই নিজেকে একটা বড় প্রতিযোগিতার মধ্যে রাখবেন সব সময়। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা বলুন যে আমাদের পড়ার টপিকসটা হলো আজকে তাহলে ভাষা। আমরা কি ভাষা পড়ব নাকি চাকরির বাজারে যে জটিলতা বা কঠিন কোশ্চেনগুলো আসে এগুলো নিয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব? কোনটা? ভাষা পড়বেন? বলেন কোনটা পড়বেন? ভাষা। চলুন, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। মনের ভাব প্রকাশ করার কয়টা মাধ্যম? ভাষা। আচ্ছা, যখন আমি বলছি মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম ভাষা, তার মানে মনের ভাব প্রকাশ করার আরও মাধ্যম আছে। না থাকলে তো আমার একটা বলাই লাগতো না, আমি বলতাম মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম ভাষা। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে কোশ্চেন যদি হয় মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টি, আমরা কয়টা উত্তর দিব? 3টি। কি কি? ধন্যবাদ। 3টি কি কি? মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টি? একটা হলো আপনি কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ওটাই ভাষা। আরেকটা হলো আপনি ভাষাকে লিখে প্রকাশ করবেন, তাহলে ওইটাকে বলছি আমরা লেখনির মাধ্যমে। আরেকটা হলো আপনি ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, তাহলে মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টা? 3টি। আচ্ছা, ভাষা কাকে বলে এর আমরা 3টা সংজ্ঞা দিতে পারি। 3টা সংজ্ঞা লিখে দিব আপনাদেরকে, লিখে দিব সংজ্ঞা 3টা। দেখুন, 9ম 10ম শ্রেণীর বোর্ড বই যেটা রচনা করেছিল মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, আপনারা যে বইটা পড়েছেন আমিও পড়েছি, এই বোর্ড বইয়ে ভাষার একটা সংজ্ঞা দেয়া আছে। এই সংজ্ঞাটা হলো এরকম: মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে বলে ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে বলে ভাষা। এটা কার তথ্য? তথ্যসূত্র, মাধ্যমিক শিক্ষা বোর্ড। মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আচ্ছা, তাহলে আমরা বললাম তথ্যসূত্র মাধ্যমিক শিক্ষা বোর্ড, আপনারা চাইলে তথ্যসূত্রটাও লিখে নিতে পারেন। এরপরে মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। এটা কার উক্তি? ডক্টর শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ভদ্রলোক বললেন মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আচ্ছা, এরপরে আরেকটা সংজ্ঞা দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বললেন ভাষা বলে। এটা কে বললেন? ডক্টর সুনি মানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এই হলো ভাষার তিনটা সংজ্ঞা। এই তিনটা সংজ্ঞাই গুরুত্বপূর্ণ, আপনারা এই তিনটা সংজ্ঞা পড়লেই হবে। ভাষার আরও অনেক সংজ্ঞা আছে, তবে সব সংজ্ঞার মধ্যে গ্রহণযোগ্য, মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা এই তিনটেই। এই তিনটা সংজ্ঞা পড়লে আপনার ভাষার সংজ্ঞা ক্লিয়ার। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। মানবজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা, বাবা তাকে ভাষা বলে। এটা বললেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা বললেন ডক্টর সুনি বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এ হলো ভাষার সংজ্ঞা। এখন যদি আমরা দেখি বাংলা ভাষা আসলো কিভাবে, আমাদের বাংলা ভাষা কিভাবে আসলো, এর ক্রমবিকাশ বা বিবর্তনের ইতিহাস যদি আপনাদেরকে একটু দেখাতে চাই। লিখছেন সবাই? যারা লিখছে ওদের ক্লাসটাই লিখে নেন। আমাদের বাংলা ভাষার জন্ম যে ভাষা বংশ থেকে এসেছে বা যেই ভাষা বংশ থেকে হয়েছে, এই ভাষা বংশটার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো
ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। তাহলে এটা একটা কি ভাষা বংশ। পৃথিবীতে এরকম কতগুলো ভাষা বংশ আছে? পৃথিবীতে এরকম 141টা ভাষা বংশ আছে। কয়টি? কালের বিবর্তনে এই 141টি ভাষা বংশই এখন আর জীবিত নাই, হারিয়ে গেছে। তাহলে কয়টা ভাষা বংশ এখনও পৃথিবীতে জীবিত আছে? এমন কোশ্চেনের উত্তর আমার জানা নেই। তবে পৃথিবীতে কয়টা ভাষা প্রচলিত আছে এ ব্যাপারে নবম দশম শ্রেণীর বোর্ড বই একটা ইনফরমেশন দিয়েছেন। তেনারা বলেছেন পৃথিবীতে এখনও 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। তবে এই ভাষা বংশগুলো থেকে 7164টি ভাষার জন্ম হয়েছে। কয়টা ভাষা? এই 7164টি ভাষার মধ্যে কয়টা ভাষা এখনও পৃথিবীতে প্রচলিত আছে? 3500-এর উপর। 3500-এর উপর। আচ্ছা, এবার আসুন ভাষা বংশ কাকে বলে। পাশাপাশি 2 বা ততোধিক ভূখণ্ডের ভাষা যদি একই রকম হয়ে যায় তাহলে সেটাকে আর ভাষা বলা যায় না, ওটাকে বলতে হয় ভাষা বংশ। এইরকমই আমরা আনুমানিক 5000 বছর পূর্বে, কয় হাজার? 5000 বছর পূর্বে একটা ভাষা বংশের সন্ধান পেয়েছি, যেটার নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিস্তৃতি ইন্দো মানে ভারত, ভারত থেকে ইউরোপ পর্যন্ত। কথা বুঝছেন? এখান থেকে বিশ্বের অনেক নামি দামি ভাষারই জন্ম হয়েছে। ধারণা করা হয় প্রায় 6টা মহাদেশের ভাষার জন্ম হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। সেই সূত্রে আমাদের বাংলা ভাষারও জন্ম হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা বা স্তর কয়টি? উত্তর হবে 2টি। কয়টি? একটা হলো ক্যান্তম, আরেকটা হলো শতম। তাহলে একটা ক্যান্তম আরেকটা শতম। আচ্ছা, এইবার দেখুন এই ক্যান্তম শাখা থেকে যে ভাষাগুলোর উৎপত্তি হয়েছে এই ভাষাগুলো হলো ইউরোপ মহাদেশের ভাষা। কোন মহাদেশের? আর শতম শাখা থেকে যে ভাষাগুলোর উৎপত্তি হয়েছে এটা হচ্ছে এই ইন্দো মানে ভারত উপমহাদেশের ভাষা। এখন আপনারা বলুন তো, আমরা এই 2টা উপমহাদেশ বা মহাদেশের কোন অংশে? ভারতের অংশে নাকি ইউরোপের অংশে? ভারতের অংশে। তাহলে আমাদের ভাষার জন্ম হয়েছে কোন শাখাটা থেকে? শতম নাকি ক্যান্তম? শতম। এই শতম শাখা থেকে বেশ কয়েকটা জাতির ভাষার উৎপত্তি হয়েছে। এর মধ্যে প্রধান 4টা জাতি। একটা হলো ভারতীয় জাতি। তাহলে আমরা ছিলাম ভারতীয় জাতি, আমরা কথা বলতাম কোন ভাষায়? ভারতীয় ভাষায়। উৎপত্তি হয়েছে কোন শাখা থেকে? শতম। ইরানেরা কথা বলতো ইরানীয় ভাষায়, ইরানীয় ভাষায়। তাহলে ইরানীয় ভাষাটার জন্ম কোথা থেকে? শতম শাখা থেকে। এরপরে আরবের মানুষ কথা বলতো আরবীয় ভাষায়, আরবীয় ভাষায়। আবার মিশরের মানুষ কথা বলতো মিশরীয় ভাষায়, মিশরীয় ভাষায়। এই 4টা প্রধান ভাষার জন্ম হয়েছে শতম শাখা থেকে। কোন শাখা থেকে? শতম। আচ্ছা বলেন, এই 4টা জাতির মধ্যে আমরা কোন জাতি ছিলাম? ভারতীয় জাতি। আচ্ছা, আমাদের এই যে বর্তমান যে বাংলাদেশ, এই ভূখণ্ডটা ছিল ভারতের পূর্ববঙ্গে। কোথায়? ভারতের পূর্বে। ভারতের পূর্বে অবস্থান করার কারণে এই জায়গাটার নাম ছিল ভারতের পূর্ববঙ্গ। ভারতের কোন বঙ্গ? আমরা কথা বলতাম কোন ভাষায়? ভারতীয় ভাষায়। খ্রিস্টপূর্ব 200 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে, এটাকে বলছি আমরা খ্রিস্টপূর্ব। 200 বছর পূর্বে ইরান থেকে একটা জাতি ভারতে এসে প্রবেশ করে। ইরান থেকে একটা জাতি ভারতে এসে প্রবেশ করে, যেই জাতিটার নাম আর্য জাতি। কি জাতি? আর্য জাতি। এই আর্য জাতিটা আমাদের ভারতীয় জাতির চেয়ে সভ্যতায়, শিক্ষা দীক্ষায়,
সংস্কৃতিতে একটু উন্নত ছিল। আর উন্নত থাকার কারণে ওই জাতিটা ভারতে প্রবেশ করেই ভারতবাসীকে শাসন শোষণ করতে শুরু করলো। ব্যাপারটাকে বুঝছেন? আর ভারত মূর্খ ভারতীয় জাতি তাদের শেখানো ভাষাটাও শিখে নিল। আর্যদের ভাষাটার নাম কি ছিল? আর্য ভাষা। এই আর্য ভাষাটাও ভারতবাসীকে আস্তে আস্তে শিক্ষা দিতে শুরু করলো। তখন ভারতীয় ভাষাটা হয়ে গেল ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য। তাহলে আমরা ভারতীয় ভাষা থেকে আরেকটা ভাষায় কথা বলতে শুরু করলাম, সেটা হলো কি ভারতীয় আর্য ভাষা। কিছুদিন যেতে না যেতেই আমাদের কথা বলার ভাষা এবং লিখার ভাষা আলাদা হয়ে গেল। কথা বলার ভাষা এবং লিখার ভাষা আলাদা হয়ে গেল। আমরা যে ভাষায় কথা বলতাম এই ভাষাকে বলা হলো প্রাকৃত ভাষা, আর যে ভাষায় লেখালেখি করা হতো এই ভাষাটাকে বলা হতো সংস্কৃত ভাষা। কি ভাষা? তাহলে আমরা যে ভাষায় কথা বলতাম এই ভাষাকে বলছি প্রাকৃত ভাষা। আর যে ভাষায় আমরা লেখালেখি করতাম, আমরা না, আমাদের পূর্বপুরুষেরা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সংস্কৃত ভাষা। সংস্কৃত। আচ্ছা, অনেকের ধারণা এই সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। তবে এই ব্যাপারে 2-3 জন পণ্ডিত জোরালো মত প্রদর্শন করেছেন। তারা বললেন না, আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। কোন ভাষা থেকে? প্রাকৃত। এই 2-3 জন পণ্ডিতের মধ্যে প্রথম পণ্ডিত ছিলেন স্যার জর্জ আব্রাহাম গ্রেয়ারসন, এরপরে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরপরে ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা জোরালো আবেদন করেছেন বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে নয়, বাংলা ভাষার জন্ম হলো প্রাকৃত থেকে। এই প্রাকৃত কথাটার অর্থ হলো স্বাভাবিক। প্রাকৃত কথার অর্থ স্বাভাবিক। আবার এর ভাষাগত অর্থ হচ্ছে জনগণের মুখের ভাষা। তাহলে প্রাকৃত কথার অর্থটা হচ্ছে স্বাভাবিক, এর ভাষাগত অর্থ হচ্ছে জনগণের মুখের ভাষা। তাহলে আমরা এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে জনগণের মুখের ভাষা থেকে। ঠিক না বেঠিক? একটা সময় যায়া এই প্রাকৃতটা নিয়ে আবার টানা হেঁচড়া শুরু হয়ে গেল। কি শুরু করলো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সুনীতির মধ্যে একটু দ্বিমত তৈরি হলো। কারণ ভারত তখন বেশ কয়েকটা রাজ্যে বা ওই যে কি বলে এটাকে, এই অংশে বিভক্ত ছিল, যেটাকে আমরা বলছি অঙ্গরাজ্য আর কি। তো এরকম আমাদের এই পূর্ববঙ্গের মধ্যে ওইটা ঝামেলা হলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলল বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে। তাহলে তিনি একটা অঞ্চলের কথা উল্লেখ করলেন, সেই অঞ্চলটার নাম কি? গৌড়। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন। তাহলে শহীদুল্লাহ বলছেন বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড় অঞ্চলের মুখের মানুষের ভাষা থেকে। এটাকে কিন্তু অনেকেই গৌড়ীয় বলে থাকে। মনে রাখবেন, যদি কোশ্চেন করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে, একটা অপশনে আছে গৌড়, আরেকটা অপশনে আছে গৌড়ীয়। এই যে আরেকটা অপশনে আছে গৌড়ীয়। সেক্ষেত্রে আমরা কোনটা উত্তর দিব? আমরা অনেকেই উত্তর দিব গৌড়ীয়। কেন? কারণ আমাদের অনেক বইয়ে এই কথাটা লেখা আছে গৌড়ীয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গৌড়ীয় কথাটা বলে নাই, তিনি বলছেন গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে। আর এই গৌড়ীয়টা সাধারণত হচ্ছে রাজা রামমোহন রায়ের বাংলায় অনুদিত একটা ব্যাকরণের নাম। তিনি বলেছিলেন গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, যেটা বাংলায় রচনা করা হয়েছিল। যদিও এই ব্যাকরণটা বাংলায় রচনা করা হয়নি, এই ব্যাকরণটা রচনা করা হয়েছিল ইংরেজিতে। রাজা রামমোহন রায় রচনা করেছিলেন 1826 সালে। তার ব্যাকরণটার নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষা ব্যাকরণ কিন্তু ইংরেজিতে লেখা। আর ওই ব্যাকরণটাকেই তিনি যে বছর মারা গেলেন, রাজা রামমোহন রায় মারা গেলেন 1833 সালে। কত সালে? ওই 1833 সালে তিনি তার ইংরেজিতে লেখা ব্যাকরণটাকে বাংলায় অনুবাদ করে নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। আর এই গৌড়ীয়টাকে কেন্দ্র করে অনেকে মনে করে শহীদুল্লাহ বলছে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত।
মনে রাখবেন, গৌড়ীয় প্রাকৃত নয়। কোন প্রাকৃত? গৌড় প্রাকৃত। গৌড় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আচ্ছা, এইবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন না, বাংলা ভাষার জন্ম হয়েছে মগধ অঞ্চলের মানুষের মুখের স্বাভাবিক ভাষা থেকে। তাই তিনি বললেন এটা হলো মাগধী প্রাকৃত। কি প্রাকৃত? মাগধী প্রাকৃত। মাগধী। তাহলে সুনীতির মতে বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত, শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম গৌড়ী প্রাকৃত। একটু খেয়াল করেন, এই গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম বললেন ডক্টর শহীদুল্লাহ। তাহলে আমরা বলবো ডক্টর শহী। কত সালে জন্ম হয়েছে বলে তিনি মত দিয়েছেন? 7ম শতকে। কোন শতকে? আর মাগধী বললেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা এইটাই আপাতত সব বাংলা টিচারের কাছ থেকে মোটামুটি আমরা যারা বাংলা পড়াই বা বাংলা পড়াচ্ছি, চাকরির পরীক্ষার জন্য যারা বাংলার স্পেশালিস্ট বলে নিজেকে দাবি করি, তারাও পড়াচ্ছি যে মাগধী প্রাকৃত থেকে এই কথাটা সর্বপ্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে। যদি কখনো কোশ্চেন হয়েই যায় বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে হয়েছে, এই কথাটা সর্বপ্রথম কে বলেছে, তাহলে আপনাকে কষ্ট করে উত্তর দিতে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাই না? 1 নাম্বার থেকে বঞ্চিত সবাই। কেন? কারণ সুনীতি এই কথা সর্বপ্রথম বলেনি, এই কথা সর্বপ্রথম অন্য আরেকজন বলেছে, সুনীতি শুধু তার সাথে সুর মিলিয়েছেন। তাহলে যে বলল এই ভদ্রলোকের নামটা কি দেখুন? ডক্টর স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। এই ভদ্রলোক বললেন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। মনে রাখুন, এই স্যারের জন্ম 1851 সাল। 1851 সাল। এর সাথে শুধু সুর মিলিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে সর্বপ্রথম বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে, এই কথাটা কে বলেছেন? স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। আর এর সাথে সুর মিলিয়েছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1890 সালে। 1890 সালে। বুঝলেন ঘটনা? সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন স্যার জর্জ গ্রিয়ারসনের শিষ্য, আর আব্রাহাম গ্রিয়ারসন ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উস্তাদ। কথাটাকে বুঝলেন? তাহলে সুনীতি শুধু তার উস্তাদের কথাটাকে প্রাধান্য দিয়েছিলেন, সুর মিলিয়েছিলেন। তাই যদি কোশ্চেন হয়ে যায় বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে, এই কথা সর্বপ্রথম কে বলেছেন, আপনাকে চিন্তা ভাবনা ছাড়া উত্তর দিতে হবে আব্রাহাম গ্রিয়ারসন। যদি অপশনে গ্রিয়ারসন না থাকে, সেই ক্ষেত্রে আপনি বাছাই করে নিতে পারবেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে। এদের মতে বাংলা ভাষার জন্ম কত সালে? তারা বললেন 10ম শতকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কত সালে? 10ম শতকে। শহীদুল্লাহ বললেন 7ম, আর এরা দুইজন বললেন 10ম। বুঝছেন ঘটনা? আচ্ছা, কিছুদিন যেতে না যেতেই এই প্রাকৃত ভাষাটা আবার বিকৃত হয়ে গেল। প্রাকৃত ভাষা বিকৃত হয়ে গেল অপভ্রংশ। যখন কোনো ভাষা বিকৃত হয়ে যায় তখন সেটা আর ভাষা থাকে না, সেটা হয়ে যায় অপভ্রংশ। সেটা হয়ে যায় অপভ্রংশ। তাহলে প্রাকৃত ভাষা বিকৃত হয়ে গেল, হইয়া কী আকার ধারণ করলো? অপভ্রংশ। মনে রাখবেন, এই অপভ্রংশ কোনো ভাষা না, এটা হচ্ছে একটা সাধারণ বা সুস্থ স্বাভাবিক ভাষার বিকৃত রূপ। ভাষা বিকৃত হয়ে গেলে বা ব্যর্থ হয়ে গেলে তাকে আমরা কি বলবো? অপভ্রংশ বলবো। আচ্ছা, তাহলে গৌড়ী প্রাকৃত বিকৃত হয়ে গেল গৌড়ী অপভ্রংশ, মাগধী প্রাকৃত বিকৃতি হয়ে গেল মাগধী অপভ্রংশ। বুঝলেন ঘটনা? তাহলে অপভ্রংশ কিন্তু কোনো ভাষার রূপ না, কোনো স্বাভাবিক ভাষা না। এখান থেকে ভারতের এই পূর্ববঙ্গের জাতি খুব শীঘ্রই উন্নতি লাভ করে তারা আরেকটা ভাষার
জন্ম দিল, সেই ভাষাটার নাম হলো বঙ্গ-কামরূপী ভাষা। বঙ্গ-কামরূপী ভাষা। ভাষাবিজ্ঞানীগণ এই কথাই সমর্থন করেন যে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে এই বঙ্গ-কামরূপী ভাষা থেকে। বঙ্গ-কামরূপী ভাষা থেকে অনেকের মতে 2টা ভাষার জন্ম হয়েছে, অনেকের মতে 3টা ভাষার জন্ম হয়েছে। তবে এই 2টা বা 3টা ভাষার মধ্যে কমন ভাষা হলো বাংলা। বাংলা যে এখান থেকে এসেছে এ ব্যাপারে কোনো সন্দেহই কেউ পোষণ করেনি। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? বঙ্গ-কামরূপী ভাষা থেকে। আর যে 2টা ভাষা আসলো, এই 2টা ভাষা কি? একটা হলো অসমীয়া। তারা বললেন বাংলা ভাষার জন্ম হয়েছে এই বঙ্গ-কামরূপী ভাষা থেকে, 2টা ভাষার জন্ম হয়েছে, একটা বাংলা আর একটা অসমীয়া। এই জন্যই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন আসতে দেখা যায় যে বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা? উত্তর থাকে অসমীয়া। অথবা অসমীয়ার সহোদর ভাষা কোনটা? উত্তর হলো বাংলা। ইন্দো ইউরোপীয় যদি অপশনে না থাকে তাহলে ইন্দো ইউরোপীয়র আরেকটা নাম আছে, সেইটা অপশনে থাকতে পারে। আমরা কি ওই নামটা এখনো জানি? তাহলে চলুন জেনে নেই। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আরেক নাম আদি আর্য ভাষা বংশ। আদি আর্য ভাষা বংশ। তাহলে ইন্দো ইউরোপীয় না থাকলে কি থাকতে পারে? আদি আর্য ভাষা বংশ বা আদি আর্য ভাষা গোষ্ঠী। বুঝলেন? তাহলে এই কোশ্চেনটা 3টা ভাবে করতে পারে আপনার জন্য। বাংলা ভাষার জন্ম কোন ভাষা বংশ থেকে, কোন ভাষা গোষ্ঠী থেকে, কোন ভাষা পরিবার থেকে? আমরা উত্তর দিব ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অথবা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, অথবা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। না থাকলে আমরা উত্তর দিব আদি আর্য ভাষা বংশ, অথবা আদি আর্য ভাষা গোষ্ঠী, অথবা আদি আর্য ভাষা পরিবার। কথা কি বুঝলেন? শুধু লাইভই হচ্ছে না রেকর্ডও হচ্ছে? রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এবার দেখুন, আমরা পরে যদি দেখি তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে এই ভাষা বংশ থেকে, এটা ক্লিয়ার। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টা? 2টা, একটা ক্যান্তম আর একটা কোন শাখা থেকে আমাদের বাংলা ভাষা এসেছে? শতম। এরপরের কোশ্চেন, বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? এখানে একটু বেশ লাগবে। কোন প্রাকৃত মানে 2টা প্রাকৃত আছে, একটা মাগধী প্রাকৃত আর একটা গৌড় প্রাকৃত। তাহলে কোন প্রাকৃত থেকে আসছে বাংলা ভাষা যদি নাম উল্লেখ করে দেয় তাহলে আমাদের আনসার করা সহজ। যেমন শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত? গৌড় প্রাকৃত। আর সুনীতির মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত? মাগধী প্রাকৃত। এই যে আমি স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের কথা বললাম, এটা কিন্তু আমরা বলছি যে অনেকে এই ব্যাপারে জানেই না। বুঝলেন ঘটনা? কিন্তু কোশ্চেনটা যদি কখনো কোশ্চেন কর্তা করেই বসে, যদিও আপনাদের পরীক্ষায় করার কথা না, বিসিএস বা অন্যান্য বড় বড় জবের যে ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে, তাহলে কোন গ্রন্থে? ODBL আমরা লিখে দিতে পারি, ODBL এই গ্রন্থে তিনি বলেছেন, এই মতটাকে সমর্থন করেছেন। এর ফুল মিনিংটা কি? অরিজিন অ্যান্ড ডেভেলপ নেবেন? আচ্ছা, এখানে আমি ডক্টর শহীদুল্লাহ আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল লিখেছি। এই জন্ম মৃত্যু সালটা আপনি মনে রাখতে পারবেন না, কারণ আমাদের বাংলা দেশের পড়াশোনার প্রেক্ষাপটে সবচেয়ে কঠিন সাল মনে রাখা আমাদের কাছে মনে হয় আর কি। তাই এটা যদি আপনি মনে নাও রাখতে পারেন তারপরেও সমস্যা নাই, এখান থেকে জাস্ট খালি আপনি একটা টেকনিক নেবেন, তার জন্যই আমার এটা লেখা। শহীদুল্লাহর জন্ম কত? 1885। সুনীতির জন্ম কত? 1890। তাহলে এই 2 জনের মধ্যে আগে জন্ম নিয়েছে কে? শহীদুল্লাহ। শহীদুল্লাহ মারা গেলেন কত সালে? 1969। সুনীতি মারা গেলেন কত? 1977। তাহলে আগে মারা গেল কে? শহীদুল্লাহ।
তাহলে এখান থেকে আমরা বললাম বা একটা জিনিস বুঝতে পারলাম, শহীদুল্লাহর জন্ম আগে মৃত্যু আগে, সুনীতির জন্ম উপরে মৃত্যু উপরে। তাহলে আগে কেডা? শহীদুল্লাহ। পরে কেডা? সুনীতি। তাহলে শহীদুল্লাহ গেছে আগে আগে, সুনীতি গেছে তার পিছে পিছে। কথাটা কি বুঝেছেন? এটা একটা টেকনিক। এই টেকনিক থেকে এখন আমরা দেখব যে কেডা আসলে কোনটার কথা বলেছে। শহীদুল্লাহ বলেছে গৌরী প্রাকৃত, সুনীতি বলেছে মাগধী প্রাকৃত। এই দুইটা শব্দ যদি আমরা লিখতে যাই তাহলে প্রথম বর্ণ পাই গৌরের গ, মাগধীর ম। এই দুইটা বর্ণই কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ, ঠিক না ঠিক? বলুন, আমরা যখন ব্যঞ্জন বর্ণ লিখতে যাই তখন আগে কোনটা আসে, গ নাকি ম? তাহলে আগের বর্ণটা দিয়ে যে মতটা তৈরি হয়েছে এটা আগের জনে দিয়েছে, বুঝছেন ঘটনা? আর পরের বর্ণটা দিয়ে যে মতটা তৈরি হয়েছে এটা পরের জনে দিয়েছে, বুঝলেন ঘটনা? আচ্ছা, এইবার বলেন তো, শহীদুল্লাহ বলেছে বাংলা ভাষার জন্ম কত শতক? সপ্তম। আর সুনীতি বলেছে কত? দশম। তাহলে আগের মতটা আগের জনে দিল, পরের মতটা পরের জনে দিল। কথাটা কি বুঝলেন? তাহলে এইবার বলুন তো, শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে, সুনীতির মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? এইটা আসলে আনসার করতে পারবেন? বসে আছেন কেন? লেখেন নাই কেন? বুঝেন নাই ব্যাপারটা? এই যে টেকনিক দিলাম এই টেকনিক তো আমার কি কোনো দিন দেয় নাই। আমি বিসিএস অনেক জায়গায় প্রিপারেশন নিয়েছিলাম, বিসিএস অনেক কোচিংয়ে পড়েছি, কই কোনো বাংলা টিচার তো এই প্রিপারেশন এই টেকনিক আমাকে দেয় নাই। দিলে তো আমার পেজ লাগতো না। তা আমি আপনার পেজটা মিটাই দিলাম, লিখছেন না কেন? ঘটনা কি? পারেন বোধ আপনারা আগেতেই পারেন না? যাই হোক, ধন্যবাদ, আপনারা ভালো ছাত্র, পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে, তাহলে আমরা উত্তর দিব বঙ্গ কামরূপী ভাষা। কোন ভাষা থেকে? বঙ্গ কামরূপী ভাষা। এটাই ছিল আমাদের ভাষা সৃষ্টির ইতিহাস বা ক্রমবিকাশ। তাহলে মুছে দিলাম। শেয়ার করছেন কোথায় 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 পাওয়া যাচ্ছে? এসএস জবকার্ডের পেজে। জি, আসতেছি আসতেছি। জি, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু অ্যানালাইসিস
করতে চেয়েছিলাম যে বাংলা ভাষার জন্ম কোন ভাষা বংশ? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। কোন প্রাকৃত? মাগধী প্রাকৃত বা গৌড় প্রাকৃত। এরপরে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? উত্তর হবে বঙ্গ কামরূপী ভাষা থেকে। বঙ্গ কামরূপী ভাষা থেকে কয়টা ভাষার জন্ম? দুইটা, মতান্তরে তিনটা। তো তিনটা যারা বলেছেন তারা বলছেন বাংলা, অসমিয়া এবং উড়িয়া। আর এতক্ষণ পরে আসে কে? আচ্ছা, এরপরে যারা বলছেন দুইটা তারা উড়িয়াটাকে মেনে নিতে চান না, তারা বলছেন বাংলা এবং অসমিয়া। এজন্যই যদি কোশ্চেন হয় বাংলার সহোদর ভাষার নাম কি, উত্তর হবে অসমিয়া। আর অসমিয়ার সহোদর ভাষার নাম কি, উত্তর হবে বাংলা। কথাটা বুঝেছেন? আচ্ছা, এটাই ছিল আমাদের ভাষার ক্রম বিকাশ। ওডিবিএল এর পূর্ণরূপ হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যে বইটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। আর এই বইয়ের মধ্যে তিনি বলেছিলেন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এই কথাটা তিনি কিভাবে বলেছিলেন? তার ওই যে উস্তাদের কথাটাকে তিনি কি করছেন, শুধু উস্তাদের কথাটাকে শুধু কি করছেন, সাপোর্ট করেছেন। বুঝতে পেরেছেন? আর উস্তাদ আমরা চিনি না, শিষ্য হলে টানাটানি করি সবাই, ঠিক না? এটা ঝামেলা হয়েছে না? আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব ভাষা বিষয়ক জিজ্ঞাসা। ভাষা বিষয়ক জিজ্ঞাসা থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন পাবো। যদি বলা হয় ভাষার রূপ কয়টি? রূপ, বাংলা ভাষার রূপ কয়টি? তাহলে কয়টা উত্তর দিব আমরা? কেউ পারি? দুইটি। শুধু বাংলা ভাষারই রূপ দুইটি নয়, পৃথিবীর মোটামুটি সকল ভাষারই রূপ দুইটা। বুঝতে পেরেছেন? তাইলে বাংলা ভাষার রূপও কয়টা? দুইটা। কি কি? একটা সাধু রূপ আর একটা চলিত রূপ। একটা সাধু রূপ আর একটা চলিত রূপ, কি বলেন? আচ্ছা, একটা সাধু রূপ আর একটা চলিত রূপ। এবার যদি কোশ্চেন হয় বাংলা ভাষার রীতি কয়টি? রীতি, তাহলে আমরা উত্তর দিব কয়টি? এখানেও দুইটি। এই রীতি দুইটা কি কি, কে পারেন? রীতি দুইটা হলো, একটা লেখ্য রীতি আর একটা হলো কথ্য রীতি। তাহলে একটা লেখ্য রীতি আর একটা, যদি কোশ্চেন হয় লেখ্য রীতি কত প্রকার, তাহলে আগের ব্যাকরণ অনুযায়ী উত্তর ছিল দুই প্রকার, কিন্তু নতুন ব্যাকরণে বা পরিবর্তিত ব্যাকরণে উত্তর হয়েছে লেখ্য রীতি তিন প্রকার। কত প্রকার? একটা হলো সাধুরীতি, সাধুরীতি, আরেকটা হলো কাব্যরীতি। লিখলাম না, ক্লাস শেষ করে দিব তো, কাব্যরীতি। এরপরে আরেকটা হলো চলিত রীতি। একটু খেয়াল করেন, চলিত রীতি আর সাধুরীতি এটা আমরা অনেকেই জানি না। যেমন পার হইয়া, এটাও পুরাতনই ছিল, এটা আমাদের আগে ভাষার মধ্যে আলোচনায়ও ছিল, শুধু ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল না। কাব্যরীতিটা হলো কবিতা লেখার রীতি। কি রীতি? কবিতা লেখার রীতি। এবার বলুন তো, প্রাচীনকালে আমাদের কবিতা ছিল না? যেমন আমরা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হিসেবে পাই চর্যাপদ। চর্যাপদের 50টা মতান্তরে 50টা, এর সবই তো কবিতা। 50টি বা 51টি, এগুলো সবই কি? কবিতা। এখানে কবিতা লেখার রীতি ছিল। মধ্যযুগে কবিতা ছিল না? তাহলে রীতি আগেই ছিল, বাট আমাদের পড়ার আলোচনায় আসছে এখন। বুঝতে পেরেছেন? এবার আসুন কথ্য রীতি। কথ্য রীতি কত প্রকার? উত্তর হবে দুই প্রকার, একটা চলিত রীতি আর একটা হলো আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি, তাহলে একটা চলিত রীতি আর একটা আঞ্চলিক রীতি। দেখুন, চলিত রীতিটা কমন রীতি, এটা লেখ্য রীতিতেও আছে, কথ্য রীতিতেও আছে। এবার আঞ্চলিক রীতির আরেক নাম কি? আঞ্চলিক রীতির আরেক নাম আঞ্চলিক রীতির আরেক নাম উপভাষা। আঞ্চলিক রীতির আরেক নাম উপভাষা। এখন যদি আপনার জন্য কোশ্চেন হয় বাংলা ভাষার উপভাষা কয়টি, তাহলে আমরা কয়টা উত্তর দিব? বাংলা ভাষার উপভাষা কয়টি? এখানেও একটু ঝামেলা হয়েছে। আগের ব্যাকরণে উত্তর ছিল 5টি, কিন্তু পরিবর্তিত ব্যাকরণে বলা হয়েছে বাংলা ভাষার উপভাষা 6টি। তাই আমরা এখন অপশনে 6টা থাকলে 6টা উত্তর দিব, আর না থাকলে আমরা উত্তর দিব 5টা। বুঝতে পেরেছেন?
আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ভাষা থেকে আরো কয়েকটা কোশ্চেন, যেমন আরো মিনিমাম 20 মিনিট সময় দেওয়া লাগবে। তাহলে কি করতে হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যদি এরকম বলি, দেখুন মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? পারি আমরা? মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? আচ্ছা, এখানে একটু লিখে দিই আমি, মাতৃভাষাভাষী জনসংখ্যা, মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠ ভাষা, ষষ্ঠ ভাষা। আচ্ছা, তাহলে এইভাবে না লিখে আমরা অন্যভাবে একটু লিখি, এইভাবে লিখি, বাংলা, আরে আগেই তো ভালো ছিল, ষষ্ঠ ভাষা বাংলা, ষষ্ঠ ভাষা বাংলা। তাহলে মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এই কোশ্চেনটা যদি একটু ঘোরায় দেয় এইভাবে বলে যে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা, তাহলে আমরা পারি মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? তাহলে উত্তর হবে মান্দারিন। ধন্যবাদ, মান্দারিন, মান্দারিন। বলুন তো মান্দারিন কোন দেশের ভাষা? চীনের ভাষা। আচ্ছা, এই কোশ্চেনটা ঘোরায় দেওয়া যদি এইভাবে করে, মোট জনসংখ্যা, পৃথিবীর মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা মোট জনসংখ্যার দিক থেকে, তখন উত্তর হবে সপ্তম। মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? সপ্তম। বুঝতেছে? হ্যাঁ, না খালি লেখা লয়ে ব্যস্ত, তো বুঝেন আগে, যদি লিখতে না পারেন তাহলে ক্লিক মেরে নেবেন। আচ্ছা, শেষ হয় নাই, শেষ করি আগে। আচ্ছা, এবার দেখুন এই কোশ্চেনটা যদি একটু ঘোরাইয়া দেয় এমনি, মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? তাহলে পৃথিবীর প্রথম ভাষা ইংরেজি, ইংরেজি। মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা ইংরেজি। পরের কোশ্চেনটা যদি এরকম হয়, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হবে দশম ভাষা। তাহলে দশম ভাষা কোনটা? বাংলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয় আর কি, দাপ্তরিক ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে অন্যভাবে বলতে পারে কোশ্চেনটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর দশম ভাষা। এরপরের কোশ্চেন, দাপ্তরিক ভাষা হিসেবে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? তাহলে ইংরেজি। প্রথম ভাষা কোনটা? ইংরেজি। এই যে 6টা কোশ্চেন আমরা করে দিলাম, সচরাচর এটা এইভাবে সাধারণত কোনো বইয়ে দেয়া থাকে না, আপনারা পাবেন না। বুঝতে পেরেছেন? তাই কেউ চাইলে উঠায় নিতে পারেন। মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে তাহলে বাংলা ভাষার স্থান কত? ষষ্ঠ। এরপরে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষার নাম কি? মান্দারিন। মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? সপ্তম। মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? ইংরেজি। দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা হিসেবে বাংলা পৃথিবীর কততম ভাষা? দশম। আর পৃথিবীর প্রথম ভাষা কোনটা? ইংরেজি। পৃথিবীর প্রথম ভাষা কোনটা? ইংরেজি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, মুছে দিলাম, হ্যাঁ, এরপরে যদি আমরা বলি পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। 30 কোটি মানুষ। এই 30 কোটি মানুষের মধ্যে বাংলা ভাষায় কথা বলে প্রায় 16 কোটি মানুষ। ভারতের পশ্চিমবঙ্গ এবং কলকাতায় কলকাতায় কথা বলে প্রায় 10 কোটি মানুষ।
ভারতের আরও অন্যান্য ছোটো ছোটো অঙ্গরাজ্য আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, রাঢ়ী, ঝাড়খণ্ডী। এই ধরনের অঞ্চলগুলোতে আরও কথা বলে প্রায় 3 কোটি মানুষ। সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও প্রায় 1 কোটি মানুষ কথা বলে বাংলায়। এই হলো প্রায় 30 কোটি মানুষ। তাহলে পৃথিবীতে কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি মানুষের নমুনাটা এরকম। কথা বুঝছেন? আচ্ছা, এখন চলুন ভাষা নিয়ে আমরা একটু বিশ্ব থেকে ঘুরে আসি। শেষ করে দেব খুব দ্রুতই। আমাদের বাংলা ভাষাকে সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে? কে পারেন? 3 নং অনুচ্ছেদ। 3 নং অনুচ্ছেদে আরও কোনো ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কি? উত্তর জি, সেটা হলো ইংরেজি। ইংরেজি হচ্ছে আমাদের কি ভাষা? তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কি ভাষা? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন আসুন, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলাদেশে কয়টা ভাষা প্রচলিত আছে? কয়টা ভাষা? 51টি ভাষা প্রচলিত আছে। বাংলা ভাষায় কয়টা ভাষা প্রচলিত আছে? 51টি ভাষা প্রচলিত আছে। যেহেতু বাংলা ভাষা, জি জি, বাংলাদেশে 51টি ভাষা প্রচলিত আছে। যেহেতু বাংলাদেশে 51টি ভাষা প্রচলিত আছে, তাহলে আপনার মনে কোশ্চেন থাকতে পারে, স্যার সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় পাপুয়া নিউগিনি, 840টি। সর্বাধিক ভাষার 5টা দেশ আমরা বলে দিতে পারি। একটা হচ্ছে পাপুয়া নিউগিনি 840, আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়া, যেখানে বাংলা ভাষা পৃথিবীতে ভাষা ব্যবহৃত হয় 727টি। 715টি। তাহলে পাপুয়া নিউগিনি 840, আরেকটা হলো ইন্দোনেশিয়া 715। এরপরে হলো নাইজেরিয়া, যেখানে ব্যবহৃত হয় 527টি ভাষা, নাইজেরিয়া। এরপরে আছে ভারত, যেখানে ব্যবহৃত হয় 456টি ভাষা। এরপরে সর্বশেষ 5 নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে ব্যবহৃত হয় 337টি ভাষা। এই হলো পৃথিবীর সর্বাধিক ভাষার 5টা দেশ। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাপুয়া নিউগিনি 840, এরপরে ইন্দোনেশিয়া 715, এরপরে নাইজেরিয়া 527, এরপরে ভারত 456। উল্টাপাল্টা লিখে ফেলছি তো, 456, ভারতে 456। এরপরে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 337টি ভাষা ব্যবহৃত হয়। নাইজেরিয়া 527, নাইজেরিয়া। আচ্ছা দেখুন, হ্যাঁ লেখতে সময় আমার যে সময় না, আমার ক্লাস আছে আরও। পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র। পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র। সংকেত দেন, এই পুরাটা লিখতে পারবেন না, খালি সংকেত দিয়ে যান। আচ্ছা, এরপরে আমরা দেখব পৃথিবীতে সবচেয়ে বেশি বিদেশি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? আমেরিকা যুক্তরাষ্ট্রে 115টি বিদেশি ভাষা ব্যবহৃত হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি সরকারি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? বলিভিয়া 37টি। সরকারি ভাষা ব্যবহৃত হয় বলিভিয়া, কয়টা? 37টি। পৃথিবীতে মাত্র একটাই ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? উত্তর কোরিয়া। ওই যে কিম জং উন আছে না, একটা ভাষা ব্যবহৃত হয়, তারা অন্য ভাষার দ্বার ধারে না। যাই হোক, তাহলে একটা ভাষা ব্যবহৃত হয় উত্তর কোরিয়া। সবচেয়ে বেশি সরকারি ভাষা ব্যবহৃত হয় বলিভিয়া 37টি। সবচেয়ে বেশি বিদেশি ভাষা ব্যবহৃত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে 115টি। এরপরে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম কি? হিব্রু। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম হিব্রু। কোন দেশের ভাষা? ইসরায়েলের ভাষা না? কোন দেশের? ইসরায়েলের ভাষা। পৃথিবীতে এমন একটা দেশ আছে, যেই দেশ আমাদের বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষার খেতাব দিয়েছে। এই দেশটার নাম কি? সিয়েরা লিওন। কত সালে? 2002 সালে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, 2002 সালে। আচ্ছা, আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি। এখন যদি কোশ্চেন হয় যে বেদ ধর্মগ্রন্থের ভাষার নাম কি? বৈদিক ভাষা। কি ভাষা? দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। আর বাক প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ইশারা ভাষা। কি ভাষা? ইশারা ভাষা। এবার আসুন, সম্প্রতি আমাদের বাংলাদেশের ফেসবুকে একটা উপজাতীয় ভাষা যুক্ত হয়েছে। সেই উপজাতীয় ভাষাটার নাম কি? চাকমা ভাষা। কি ভাষা? চাকমা। এই চাকমা ভাষা ফেসবুকে নতুন যুক্ত হয়েছে, বুঝছেন? যাই হোক, ক্লাস নিতে চাইছিলাম আরও, এরপরে আবার আমার ক্লাস আছে। আপনারা দেখলেনই যে কয়েকবার সিগন্যাল দিয়ে গেল যে আমার ক্লাস টাইম অলরেডি চলছে, আমি অর্ধ ঘন্টা লেট করে ফেলেছি।
এখন আমার আরেকটা অফলাইন ক্লাস আছে, তাই অনলাইন ক্লাসকে আর বেশি কন্টিনিউ করতে পারলাম না। পড়া ছিল আরও অনেক, পড়ানোর ইচ্ছাও ছিল, সুযোগ না থাকার কারণে বা সময় না থাকার কারণে আজকের ক্লাসটা এখানেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে আমাকে। আমি এতক্ষণ যা আলোচনা করলাম এগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।